ওকে, আমরা শুরু করি। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। ওকে, গ্রেট। প্রবলেম সেট দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, রাইট। তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে কি, আমার প্রথম কোশ্চেন ওয়ান, এগুলো অনেক ইজি। হাইলি আনলাইকলি এত ইজি কোয়েশ্চেন আসবে, বাট এটা জাস্ট আমাদের একটা রিভিউ কোয়েশ্চেন হিসেবে চিন্তা করতে পারি। What are the main reasons that lenders charge interest on loans? তাহলে মেইন রিজন গুলা কি? প্রথমে হচ্ছে গিয়ে আমাদের মেইন যেটা আমি মনে করি প্রবলেম ইজ ইনফ্লেশন। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার যেটা হচ্ছে গিয়ে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা কি? আমি যেটা আজকে কনজিউম করতে পারতাম সেটা আমার 1 বছর পর কনজিউম করতে হচ্ছে। অর আমি আজকে যে তোমাকে লোনটা দিচ্ছি ওটা আমি অন্য কোথাও ইনভেস্ট করতে পারতাম, রাইট? অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে যেটাকে বলে আমার ডিফল্ট রিস্ক। তো আমি যে তোমাকে লোনটা দিচ্ছি, এটা আমি আজকে কনজিউম করতে পারতাম, সেটা না করে আমি তোমাকে দিচ্ছি, and তোমাকে দেওয়াটা ইজ রিস্কি। কারণ তুমি যে আমাকে লোনটা ফেরত দেবা সেটার সাথে একটা রিস্ক তোমার অ্যাডেড আছে, রাইট? বিকজ আই ডোন্ট নো ফিউচারে কি হবে। ওকে, এটা সবাই বুঝছি। ওকে, এরপরে আমার কোয়েশ্চেন নাম্বার টু। তো কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে, ইফ ইউ ডিপোজিট 1000 ইন ব্যাংক সিডি, হচ্ছে কি আমার সার্টিফিকেট অফ ডিপোজিট। এটা হচ্ছে কি তুমি ওই যে শর্ট টার্ম লোন হিসাবে চিন্তা করতে পারো, যেটা আমি ব্যাংকের ব্যাংকের দিচ্ছি, রাইট? বা ব্যাংকের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট চিন্তা করতে পারো। তো এটা হচ্ছে ব্যাংকের জন্য একটা লাইবিলিটি। ওকে, if you deposit 1000 in a bank, certificate of deposit pays at 2% per year. How much will you have after 2 years? এটা খুব easy. 1000 into 1 plus 0.2 square, যেটা আসবে, ক্যালকুলেট করি, সরি 2%, সো 0.2। তাহলে আমার আসে 1040.4। এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? এটা আই থিঙ্ক দিস আর ভেরি ইজি। ওকে, এরপর আমরা যাই। আম, স্যার, জি। স্যার সার্টিফিকেট অফ ডিপোজিট আর মানে এটা কি স্যার নর্মাল টাকা রাখার মতনই? হ্যাঁ, নর্মাল মানে শর্ট টার্ম আমি টাকা রাখছি, যেটাতে আমাকে 2% দিচ্ছে। মানে এটা আলাদা করে বলতেছে কারণ হচ্ছে গিয়ে তোমার অনেক এক বাংলাদেশে তাও ছোট একটু দেয়, বাট অনেক তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে তোমাকে নো ইন্টারেস্ট, ওখানে টাকাটা রাখতেছো জাস্ট বিকজ ওখানে টাকাটা রাখা সেফ। ওকে, তো ওই দুইটার মধ্যে ডিফারেন্স করার জন্য তোমার হচ্ছে কি এই সিডি বলতেছে আর কি। তো সিডিটা হচ্ছে কি তোমার ইটস ইটস লাইক এ ডিপোজিট, বাট ওটার সাথে তোমাকে একটা ছোট ইন্টারেস্ট দিবে তারা। Question number 3. What is the present value of 1200 to be received in 1 year if the interest rate is 5%? তাহলে প্রেজেন্ট ভ্যালু ইকুয়েশন হচ্ছে কি আমার যত ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই
আমার 1 প্লাস ইন্টারেস্ট রেট যত ইন্টু এন হচ্ছে আমি যতদিন পরে গিয়ে আমি এই ক্যাশ ফ্লোটা পাবো, রাইট? তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে 1200, 1 প্লাস 0.05 আর 1 ইয়ার পর, তাহলে এখানে 1, তাহলে দিস বিকামস 1142.86. ওকে, প্রেজেন্ট ভ্যালুটা বুঝতেছি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 ইজ মোর অফ পরীক্ষায় আসার মতো প্রশ্ন, অ্যান্ড ইজিয়ার সাইড অফ দ্য প্রশ্ন, মানে এই পরীক্ষা যদি এরকম আসে তাহলে বুঝবা যে দিস ইজ আ ইজি কোয়েশ্চেন, রাইট? ওকে, সো আমাকে এখানে বলতেছে আমার একটা সিডি আছে দ্যাট উইল পে 5% পার ইয়ার ফর 3 ইয়ার্স, আরেকটা সিডি হচ্ছে which will pay an interest of 8% ফার্স্ট ইয়ার, 5% সেকেন্ড ইয়ার, 3% থার্ড ইয়ার। এখন আমি কোনটা চুজ করব? এখন আমি এটা কিভাবে করতে পারি? ইন্টারেস্ট বের করে তারপর পাওয়া যায়। হ্যাঁ, মানে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কি আমার ফিউচার ভ্যালু কত হবে, যেটার ফিউচার ভ্যালু বেশি ওইটা নিব, অথবা আমরা যদি চিন্তা করি যেটার প্রেজেন্ট ভ্যালু বেশি হবে তাহলে ওটা নিব, রাইট? দুই ভাবেই করতে পারি। তো এটা মোর ইনটুইটিভ হচ্ছে গিয়ে ফিউচার ভ্যালু বের করা, রাইট? তাহলে আমি যদি চিন্তা করি আমি 1000 টাকা, আমি 1 প্লাস 5% স্কোয়ার, এটা হবে আমার 5% স্কোয়ার না, 5% কিউব, কিউব হবে। meters. So we get 1157. আরেকটা অপশন আমার আছে 1000, সেটা আমাকে প্রথম বছর সে দিবে 1 প্লাস কত দিবে, 8%, সেকেন্ড ইয়ার দিবে সে 1 প্লাস 5%, থার্ড ইয়ার সে দিবে 1 প্লাস 3%। তাহলে এটা হয় এখন আমার 1168.32, 0, তাহলে স্যার আমার এখানে ওই এন হবে না? কোনটা? ওই যে এন দিয়েছিলেন উপরে যে পাওয়ারটা না, ছিল। এটা এর হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমি প্রথম বছর পাচ্ছি, দেন আমি সেকেন্ড বছর এটা পাচ্ছি, মানে এটা তো কম্পাউন্ড হচ্ছে না, এটা হচ্ছে কি কম্পাউন্ড হচ্ছে দেখে 3 দিলাম এখানে, কিন্তু এটা প্রথম বছর পর এটা পাবো, এটা পাবো, এরপরে হচ্ছে কি আমি সেকেন্ড বছর পর এটা পাবো, এরপর থার্ড বছর পর হচ্ছে কি আমার টোটালটা, এটা আমার এন নাই, তাহলে আমার এটা হায়ার, তাহলে আমি এই CD2টা নিব, বুঝতে পারতেছি? ওকে, এখন স্যার এখানে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন করলেন কেন? মানে প্রথম বছরেরটা দ্বিতীয় বছরেরটা তৃতীয় বছরেরটা এইভাবে যোগ করতে হবে না নাকি? না, কারণ আমি হচ্ছে 1200, সরি, আমি 1000 যে দিচ্ছি সেটার উপর আমার বারবার ইন্টারেস্ট দিবে, তাহলে প্রথম বছর যদি 8% দেয় তাহলে পরের বছর ওই 1000 প্লাস 8%-এর সাথে গিয়ে আচ্ছা, ওখানে আসতেছি। সো আমার প্রথম বছর সে যদি 8% দেয় তাহলে আমার কি 1000 প্লাস 8% এটা পাবো, সেকেন্ড বছর যে 5 বছর, এই যে তোমার এইটা তুমি যদি চিন্তা করো, sorry, আমার
ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, এইটা CD1 আমি কি করতেছি, 1000 ইন্টু 1+5% ইন্টু 1+5%, সেকেন্ড বছরেরটা ইন্টু 1+5%, থার্ড বছরেরটা। একই জিনিস আমি এখানে করতেছি, 1000, এরপরে আমি ফার্স্ট ইয়ারের পর আমার কত টাকা থাকবে, 1+8%, এরপরে আমার সেকেন্ড ইয়ারের পর কত টাকা থাকবে, 1+5%, এরপর আমার থার্ড ইয়ার পর আমার কত পার্সেন্ট থাকবে, 1+3%। ওকে, ফিউচার ভ্যালু বাইর করাটা মোর ইনটিউটিভলি বেটার, কারণ আমি আসলে এই দুইটাতে ইনভেস্ট করতে কেন চাই, যেন আমার হাইয়েস্ট রিটার্ন পাই বা হাইয়েস্ট ফিউচার ভ্যালু আমার হয়, আমার টাকাটা যেখানে সবচেয়ে বেশি বাড়বে সেখানে আমি ইনভেস্ট করতে চাই। এর জন্যই হচ্ছে কি তুমি ফিউচার ভ্যালু বের করতেছো। ওকে, এটা বুঝছি আমরা কেন মাল্টিপ্লাই করতেছি অ্যান্ড অ্যাড করতেছি না। জি স্যার। ওকে, আচ্ছা, question number B, would you answer your answer in part A change if second CD pays an interest of 1% for 2 years and 10% in the third year? তাহলে একই কথা, 1000 into 1 plus 1% square into 1 plus 10%, তাহলে এটা ইকুয়ালস টু হবে আমার 1122। তাহলে আমি আর চুজ করবো না, এটা কম, এটা বেটার, CD1 বেটার, আমাকে 3 বছর 5% দেওয়া। আম, আচ্ছা, এরপরে আমার আসছে, now suppose that in addition to the 2 CDs in part A, there is a third CD that pays an interest of 3% first 2 years and then 7% in third year. একই একই type of question, তাহলে 1+3% square 1+7%, এটা হয় আমার 1135। তার মানে সবচেয়ে লোয়েস্ট এই দুইটা CD1 CD2 এর মধ্যে লোয়েস্ট আমার ফিউচার ভ্যালু এটা, তাহলে এটা আমি কখনোই চুজ করব না। তাহলে আমার কোনটা বেস্ট হয়, আহ, আচ্ছা, ইন এডিশন টু দ্য ফার্স্ট 2 সিরিজ, তাহলে আমার CD2 বেস্ট হয়, নাকি এখানে চেঞ্জের পর বলতেছে, যাই হোক, যদি আমরা চিন্তা করি যে এটা CD2 চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে, তাহলে CD1 বেস্ট। যদি আমরা মনে করি যে আগের মতোই CD2 আছে, তাহলে CD2 বেস্ট, যেটার আমার হাইয়েস্ট ইনভেস্টমেন্ট দিবে। ওকে, এটা বুঝতে পারলাম। তো এখানে নর্মালি তো ফার্স্টে এ তে যেটা আছে CD2 ওটাই আছে, এটাই ধরে নিব না সি এর অ্যান্সার করার সময়? হ্যাঁ, ওইটাই আসলে ধরা, যেহেতু এখানে বলে দিছে যে নাও সাপোজ ইন এডিশন টু ডিসক্রাইব ইন পার্ট এ, তার মানে এটাই কনস্ট্যান্ট আছে জি স্বভাব। স্যার। ওকে, কুল। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এ যাই। কোয়েশ্চেন নাম্বার 5 ইজ মোর অফ লাইক ওপেন এন্ডেড টাইপ কোয়েশ্চেন, তো ওটা তোমার চিন্তা করতে হবে একটু। আচ্ছা, তাহলে in 2015 ওয়াশিংটন ন্যাশনাল বেসবল টিম সাইন পিচার, ও আচ্ছা, এত ওপেন এন্ডেড না আসলে, ম্যাক্স সামথিং টু কন্ট্রাক্ট to play for the team for 7 years. He would be paid $15 million for 14 years. In addition, $15 million for 14 years. In addition, 7 years beyond the end of his time, he would be committed to play for the national. The contract was widely reported worth $210 million.
One baseball writer argues that the deal serves a nice reminder that payment terms of a deal can have an impact on actual value of the contract. আচ্ছা, তাহলে আমার ওকে, তাহলে এখানে আসলে কি বলতেছে, এখন আমাকে বলতেছে এটা কি আমার অ্যাকচুয়াল ভ্যালু অফ কন্ট্রাক্টের সাথে পেমেন্ট টার্মস। তো সবাই তো ভাবতেছে ওয়াও, এটা তো অনেক বিশাল এক অ্যামাউন্ট অফ টাকা এই বেসবল প্লেয়ারটাকে দেওয়া হচ্ছে, রাইট? কিন্তু আসলে আমি এখন যদি হিসাব করি অ্যাকচুয়াল টার্মে আমার এইটার ভ্যালু কত হওয়া উচিত, মানে এটা আমার আসলে পরীক্ষায় এটা আমার ক্যালকুলেট করা লাগবে না, যেহেতু আমার 14 পর্যন্ত যাইতে হবে। তাহলে এটা কি হবে, তাহলে মানে আমার অ্যাকচুয়াল ভ্যালু এন্ড আমার এখানে যে পেমেন্ট টার্মের ভ্যালু, যেটা 210 মিলিয়ন, এটা কি বেশি হবে, সমান হবে, না কম হবে? কে বলতে পারবে? কম হবে। কম হবে, কারণ কি? সো সো অ্যাকচুয়াল ভ্যালুটা কম, কারণ কি? কারণ আমি কি করি, যেহেতু এটা ফিউচারে আমাকে 14 বছর ইন দ্য ফিউচারে আমাকে দিবে, তার মানে হচ্ছে আমার এটাকে ডিসকাউন্ট করা হবে। সো মানে ডলার্স ইন দ্য ফিউচার ইজ ওয়ার্থ লেস দেন ডলার নাও, রাইট? ওকে, এটাই। তো এরকম কোয়েশ্চেন আসলে দিস আর মোর ওপেন এন্ডেড, এন্ড নর্মালি এটা আসলে আমার আম, ওই আইডিয়াস গুলার সাথেই আসলে লেখা লাগবে। এটা বুঝতে পারলাম। তাই এটা আবার একটু বলা যাবে? হ্যাঁ, এখানে হচ্ছে কি আমার আম, এই বেসবল প্লেয়ারকে $1,000,000 করে প্রতি বছর দিবে 14 বছর পর্যন্ত। ওকে, এন্ড এরপরে তার 7 বছর ফ্রি ফ্রি খেলা লাগবে। আই থিঙ্ক দ্যাটস দ্য ডিল। হ্যাঁ, এন্ড অফ দ্য টাইম হি উড বি কমিটেড টু প্লে ফর দ্য ন্যাশনাল। হ্যাঁ, তাহলে কন্ট্রাক্টটা তাহলে আমার 14 বছর ধরে $15 মিলিয়ন করে দিবে, তাহলে $210 মিলিয়ন। তাহলে এটা অনেক টাকা, রাইট? কিন্তু এখন একজন হচ্ছে মনে করো বেসবল স্পেশালিস্ট, সে বলতেছে যে এই পেমেন্ট টিমস টার্মস ক্যান অফ আ ডিল ক্যান হ্যাভ এন ইম্প্যাক্ট অন দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট। সো আমার যে কন্ট্রাক্টটা, সেই কন্ট্রাক্টটা কি আসলে অ্যাকচুয়াল ভ্যালুটা আসলে কি 210 মিলিয়ন নাকি না, এটাই হলো কোয়েশ্চেন। তো আমার যে 210 মিলিয়ন অ্যাকচুয়াল ভ্যালুটা কি আসলে 210 অর নট? তাহলে আমরা জানি কি, যেহেতু 14 বছর ধরে আমাকে 15 মিলিয়ন দিবে, তার মানে হচ্ছে আমার দিস ইজ নট কি বলে, আম, আমার যে ভ্যালু পেমেন্ট, আমার যে অ্যাকচুয়াল ভ্যালু, সেটা ইজ মাচ লেস দেন আসলে আমার 210 মিলিয়ন, এইটাই। ওকে, স্যার এখানে তো স্যার কোনো ম্যাথ করা লাগবে না স্যার, এটা জাস্ট কনসেপচুয়াল। এখানে তোমাকে তো কোনো ইন্টারেস্টেড দেয় নাই। প্লাস হচ্ছে গিয়ে তোমার এই যে 7-এও সেম, মানে আমার ম্যাথ আসলে তোমার 3 to 4, ম্যাক্সিমাম 3 to 4 ইয়ার্স পর্যন্ত দিবে, না হলে দ্য ম্যাথ বিকামস আননেসেসারিলি লং, রাইট? সো ওইটা নিয়ে টেনশন করা লাগবে না যে 14 বছর একটা
ক্যালকুলেট করা, ওটা আমাদের মানে ডাজ নট হেল্প উইথ আওয়ার নলেজ, রাইট? বাট আমার বুঝতে হবে যে আমার 14 বছর হলে এই 210 মিলিয়নের থেকে অনেক লোয়ার ভ্যালু আমার হবে। আর অলসো মানে আমি যদি আহ কি বলে আরো কিছু বলতে চাই, তাহলে মনে আছে আমাদের যে ইন্টারেস্ট রেট অ্যান্ড রেট অফ রিটার্ন, সো যত লঙ্গার দ্য টাইম অফ টু ম্যাচুরিটি, তো এটা মনে করো ইজ লাইক এন অ্যাসেট, রাইট? এই প্লেয়ারটার কন্ট্রাক্ট ইজ লাইক হিজ অ্যাসেট। তাহলে তাহলে তোমার হচ্ছে গিয়ে এই যে যত আমার যদি এখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তাহলে হয়তোবা আমার এখানকার রিটার্ন কি হবে, কম হবে, রাইট? ওই যে আমরা দেখছিলাম যেগুলার yield টু ম্যাচুরিটি অনেক লং, তখন আমার কি হয়, যদি আমার ইন্টারেস্ট রেট অল্প চেঞ্জ হয় কম্পেয়ার টু শর্টার yield টু ম্যাচুরিটি টাইম, আমার লঙ্গার গুলা বেশি কি ভলাটাইল হয়, রাইট? তো ওইটাও আমরা চিন্তা করতে পারি। বাট মেইনলি আমার হচ্ছে গিয়ে ফিউচার ভ্যালুতে এই 15 মিলিয়ন গুলার ভ্যালু আসলে মাচ লেস দেন 210 মিলিয়ন। ওকে, question number 6. Consider the case of a 2-year discount bond. আচ্ছা, that is a bond that pays no coupon and pays face value after 2 years. বলেও দিছে discount bond-এর definition. Suppose the face value is এত, price is এত, what is the bonds yield to maturity? তাহলে আমার 2 years পর আমাকে সে এই ফেস ভ্যালুটা দিবে, রাইট? তাহলে yield to maturity বের করতে হলে আমার তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে ইকুয়ালস টু আমার প্রাইস শুড বি ইকুয়াল টু আমার ফেস ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস I percent ইন্টু 2 টু দি পাওয়ার 2, যেহেতু 2 ইয়ার। তাহলে এখানে আমার প্রাইস দেওয়া আছে 870, ফেস ভ্যালু দেওয়া আছে 1000, আর এখানে 1 প্লাস I পার্সেন্ট স্কোয়ার, এটা সলভ করা লাগবে। তাহলে কত আসে যদি আমরা করি 1000 ডিভাইডেড বাই 870, and then আমার কি করা লাগবে, এটাকে রুট করা লাগবে, and then এটার সাথে এটা শুধু -1 করা লাগবে। তাহলে এটা আমার ঘুরে ফিরে আসে হচ্ছে 7.21%। এই ম্যাথ বুঝতে পারছি? বুঝতে পারতেছি? এটা একদম আমাদের বেসিক ফর্মুলা অফ প্রেজেন্ট ভ্যালু, সবাই ওকে। আচ্ছা, এবার আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7-এও এই যে দেখো 20 ইয়ার্স, এটা কিন্তু আমাদের সলভ করা লাগবে না। তাহলে আমাদের এখানে কি বলতেছে, কনসিডার আ $1000 ফেস ভ্যালু বন্ড that sells for an initial price of $450. It will pay no coupons for the first 10 years and will pay
a 6.25% coupon each year for the remaining 20 years. Okay, তাহলে ফেস ভ্যালুর 6.2%, তাহলে ফেস ভ্যালুর 6.2% হচ্ছে কি আমার $62.5 সে কুপন দিবে। কিন্তু সে কি আমাকে ডে 1 থেকে কুপন দিচ্ছে বা ফার্স্ট ইয়ার থেকে কুপন দিচ্ছে? ওকে, তাহলে সে ফার্স্ট ইয়ার পর্যন্ত কুপন দিচ্ছে না, 11 বছর পর থেকে দেওয়া শুরু করবে। তাহলে আমার ডিসকাউন্টিংটা কি হবে? তাহলে প্রাইস বলে দিছে, তাহলে আমার 450, তাহলে ইজ ইকুয়ালস টু, এখন yield টু ম্যাচুরিটি বের করতে হবে। তাহলে আমার 62.5 1 প্লাস আই, এখানে কত পাওয়ার আসবে? পাওয়ার কি 1 আসবে or something else? 11 আসবে। এক্স্যাক্টলি 11 আসবে। এরপর আমার 62.5 1 প্লাস i%, 12 প্লাস ডট 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 2, এখানে বলতেছে আমার রিমেইনিং 20 ইয়ার্স, মানে আসলে টোটাল 30 বছর। তাহলে এখানে আমার আসবে 62.5 প্লাস 1 প্লাস i 30 প্লাস 1000 1 প্লাস i% 30। বুঝতে পারলাম। এখন এইটাকে আই যেটা সলভ করে সেটা হচ্ছে কি আমার yield টু ম্যাচুরিটি। সো এটার আমার যদি এটা করা লাগে, এটার এক্সেলে আমার একটা কি বলে ফাংশন আছে। এক্সেলে এগুলা করার অনেকগুলো ফাংশন আছে, সো ওইটা দেখতে পারো। রাইট, এটা ক্যান বি এন ইন্টারেস্টিং এক্সারসাইজ। ওকে, এটা বুঝতে পারলাম। স্যার এটা পরীক্ষা আসলে কিভাবে করব? এই যে এইভাবে করে দেখাবা, এখানে তো বলে দিছি ইউ ডোন্ট হ্যাভ টু শো এভরি টার্ম। তো পরীক্ষায় আসলে তোমার ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, আসলে আমি জানতে চাই যে আমার প্রাইস যে আসলে ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়ালস টু ক্যাশ ফ্লো বাই yield টু ম্যাচুরিটি। এটা তুমি বুঝো না কি যাচ্ছে, রাইট? তাহলে এখানে কি হলো, এই যে প্রাইস 450, আমার এই যে কুপন দিচ্ছে, এখন কুপনটা কবে থেকে দিচ্ছে? 11 বছর থেকে। তো এইটা জানো, তুমি বুঝো। দেন তুমি যে এরপর যে 30 বছরে গিয়ে ফেস ভ্যালুটা দিয়ে দিবে, এটা তুমি বুঝো, এই পার্টটা বুঝলে হবে। আর যখন তোমাকে অঙ্ক দেওয়া হবে তখন তোমাকে হয়তোবা বলবে যে এটা আসলে হয়ে যাবে 3 থেকে 4 বছরে, অর মানে তোমার এরকম হবে। কোয়েশ্চেন নাম্বার 6 যে আমরা করছি, সেটা আমাদের মনে করো সলভ করতে হলে সলভ করতে বলে দেওয়া হবে। তো এখানে যে হোয়াটস দা বন্ড yield টু ম্যাচুরিটি, এখানে ডিরেক্ট বলে দিচ্ছে, রাইট? ওকে, question number 8. A column in the New York Times noted that during the housing boom that ended in 2006, global banks had loaded up on supposedly safe securities and were at risk of becoming insolvent. এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি। আমার যদি ক্যাপিটাল ডেট টু ক্যাপিটাল রেশিও যদি বেশি হয়, তার মানে আমি হাইলি লেভারেজ, এন্ড যদি লেভারেজ বেশি হয়, তখন হচ্ছে হঠাৎ যদি আমার অ্যাসেটের দাম কমে যায়, তখন কিন্তু আমি ইনসলভেন্সিতে চলে যাই। ওকে, এই যে when the true value became known, some banks blew up and others were bailed out. Blew up মানে হচ্ছে গিয়ে আউট অফ বিজনেস চলে যায়, আর were bailed out মানে হচ্ছে গিয়ে তোমার গভর্নমেন্ট হচ্ছে গিয়ে মানে গভর্নমেন্ট হেল্পস আউট। তো গভর্নমেন্ট টাকা দিয়ে তোমাকে হেল্প আউট করতে, যে আচ্ছা আমি আমার ব্যাংক গুলা ফেল করতেছে, গভর্নমেন্ট টাকা দিবে, বা গভর্নমেন্ট হচ্ছে গিয়ে রিস্ট্রাকচারিং করবে, করে হচ্ছে গিয়ে এই ব্যাংক গুলাকে হেল্প করবে। স্যার যেমন এখানে ডিউ বাংলাদেশ। আপ কি হচ্ছে ব্যাংকরাপ্ট হচ্ছে তাই? হ্যাঁ বলো।
ব্লিউ আপটা কি ব্যাংকরা বুঝাচ্ছে? ব্যাংকদের বুঝাচ্ছি, হ্যাঁ ব্যাংকরা মানে ব্লিউ আপ মানে হচ্ছে গিয়ে তারা বিজনেস থেকে মানে ব্যাংকগুলো বন্ধ হয়ে যায়। আর বেইলড আউট মানে হচ্ছে গভর্নমেন্ট হেল্প করে, যেটা এখন বাংলাদেশে হচ্ছে, অনেকগুলা ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক চাচ্ছে ঠিক ঠিক করে আনতে, রাইট? আচ্ছা, ওকে। হোয়াট সিকিউরিটিজ ইজ দিস কলাম, যেটা হচ্ছে কি আমরা ক্লাসে অনেক কথা বলছি এটা নিয়ে, আমার মর্গেজ ব্যাক সিকিউরিটিজ, হোয়াট কজ দ্য ভ্যালু অফ দিস সিকিউরিটিজ টু ডিক্লাইন, এখানে কি এখন তুমি চিন্তা করো এখানে একটু তো কি নিয়ে কথা বলতে হবে। এগুলো হচ্ছে সিকিউরিটিজ, তার মানে এগুলো আমাকে একটা ইন্টারেস্ট পেমেন্ট দিত, রাইট? এখন ইন্টারেস্টের সাথে আমার কি প্রাইসের ইনভার্স রিলেশন, ওকে? তাহলে আমার এই সময় আমার কি হচ্ছিল, ডিফল্ট এই যে মর্গেজ ব্যাকড মানে কি, এই যে আমার সিকিউরিটি গুলা, এগুলার টাকাটা আসলে কোত্থেকে আসতেছে? মানুষের হাউজিং লোন থেকে, রাইট? এখন যদি ডিফল্ট বেড়ে যায়, তাহলে আমার এই মর্গেজ ব্যাক সিকিউরিটির ডিফল্টও বেড়ে যাবে। বুঝতে পারতেছি? কারণ কি আমার স্যার এই, এটা একটু আবার বলেন। হ্যাঁ, মর্গেজ ব্যাক সিকিউরিটি হচ্ছে আমি এমন একটা বন্ড বানালাম, সে বন্ডটা আমি বিক্রি করব, ওই স্যার বি বন্ড, নম্বরটা মর্গেজ ব্যাংক না, বি নম্বরটা। হ্যাঁ বি নাম্বারে আসতেছি। তো ওই বন্ডটা বিক্রি করব, তাহলে এখন বন্ডের ভ্যালুটা যেখান দিয়ে আসতেছে সেটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে আহ কি বলে আহ মানুষদের হাউজিং লোন থেকে আসতেছে, রাইট? তো এই সিকিউরিটি আমাকে কিছু ইন্টারেস্ট দেয়, রাইট? এখন যদি ইন্টারেস্ট দেয়, তাহলে আমার কি হচ্ছে, ওই সময় আমার যেসব হাউস লোনস ওগুলা ডিফল্ট বেড়ে যাচ্ছে। এখন ওগুলা ডিফল্ট যদি বেড়ে যায়, তাহলে আমার কি হবে, এই মর্গেজ ব্যাক সিকিউরিটি যেগুলা এটা দিয়ে বানানো, ওগুলা ডিফল্টও বেড়ে যাবে। তাহলে আমার কি রিস্ক, রিস্ক বেড়ে যাচ্ছে না? এখন যদি রিস্ক বেড়ে যায়, তাহলে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম, লাস্ট ক্লাসের আগের ক্লাসে ওই যে রিস্ক এন্ড টার্ম স্ট্রাকচার, রিস্ক বেড়ে গেলে আমার তখন কি ইন্টারেস্ট রেট বেশি দিতে হবে। বুঝতে পারতেছি? এটা এই পার্টটা বুঝতে পারতেছি। মেইনলি আমার রিস্ক বেড়ে গেছে, এখন রিস্ক বেড়ে যাওয়াতে আমার রিস্কের সাথে কি রিলেশন, ইন্টারেস্ট রেটের। এখন আমি যদি একটা রিস্কি অ্যাসেট কিনি, তাহলে আমার অবভিয়াসলি ওইটার থেকে আমি হায়ার রিটার্ন চাই। জি স্যার। এখন যদি হায়ার রিটার্ন চাই, তাহলে আমাকে হায়ার ইন্টারেস্ট রেট দিতে হবে। জি স্যার। ভালো কথা। এখন সমস্যা হয়েছে যে আমার এই যে লোডেড আপ অন, ও আচ্ছা ওখান থেকে ওখানে পরে আসতেছি। তাহলে ইন্টারেস্ট রেট বাড়লে আমার কি হবে, প্রাইসের কি হবে, কমবে স্যার। কমে যাবে। ওকে, এখন আমরা আসি কোয়েশ্চেন নাম্বার সি তে। তাহলে সি তে বলতেছে হোয়াই ডিড দিস রেজাল্ট কজ প্রবলেমস ফর দ্য ব্যাংক। কারণ হচ্ছে এই যে এখানে বলতেছে গ্লোবাল ব্যাংকস হ্যাড লোডেড আপ অন দি সাপোজিটলি সেফ সিকিউরিটিজ। তার মানে হচ্ছে ব্যাংক গুলাই এই অনেকগুলা এইরকম মর্গেজ ব্যাক সিকিউরিটি কিনে রেখে দিছে অ্যাজ অ্যাসেটস, ওকে? তাহলে ব্যাংকরা এমবিএস রাখছে অ্যাজ অ্যাসেটস,
এখন কি এটা রিস্ক বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, প্রাইস কমে গেছে। তাহলে এই যে আমার অ্যাসেট, এগুলার প্রাইস কি হয়েছে? কমে গেছে। তার মানে আমার কি ভ্যালু কমে গেছে, তার মানে আমার কি লসেস বেড়ে গেছে। আর এমন লস বাড়ছে which was greater than their কি equity। বুঝতে পারতেছি? স্যার আরেকবার বলা যাবে? আরেকবার বলা যাবে। বি থেকে আসি। বিতে হচ্ছে আমার মেইন কথা, মর্গেজ ব্যাক সিকিউরিটিজ এর রিস্ক বেড়ে গেছে। এখন মর্গেজ ব্যাক সিকিউরিটির রিস্ক যেহেতু বেড়ে গেছে, তাহলে আমার মর্গেজ ব্যাক সিকিউরিটিতে ইন্টারেস্ট রেট বেশি দেওয়া লাগবে। ওকে, তাহলে এখন ইন্টারেস্ট রেট যদি বেশি হয় তাহলে প্রাইস কমে যাবে। একটু পর্যন্ত বুঝতেছি? জি স্যার। ওকে, প্রাইস কমে যাবে, এটা একটু আবার বলতে পারবেন, মানে কেন ইন্টারেস্ট রেট বাড়লে প্রাইস কমে? এটা তো আমার ওই যে রিলেশনশিপ, আমার ইন্টারেস্ট রেটের সাথে প্রাইস। আমি যদি এখন আমার প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু, মনে করো, ক্যাশ ফ্লো ফ্রম দ্য বন্ড ডিভাইডেড বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট এন, রাইট? তাহলে প্রেজেন্ট ভ্যালুকে আমি প্রাইস বলতেছি। স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমার কি হচ্ছে, প্রাইস কমে গেল। তাহলে আমার এগুলা তো অ্যাসেট হিসাবে আমি ব্যাংক কিনে রাখছে অ্যাজ অ্যাসেটস। এখন আমি কোশ্চেন নাম্বার সি তে, সো ব্যাংক যেহেতু এসব অ্যাসেটস কিনে রাখছে, এখন এগুলার প্রাইস কমে গেল। তাহলে আমি এগুলাকে অ্যাসেট হিসাবে রাখছিলাম, এখন আমার অ্যাসেটের ভ্যালু কমে গেল, তাহলে এটা আমার লস। বুঝতে পারতেছি? জি স্যার। এটাই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8 বুঝা গেল? ওকে, বুঝা গেছে। Question number 9. Ford Motor Company has issued bonds with a maturity date of এত, আচ্ছা, অনেক বছর পর, that have a coupon rate of এত, and it has issued coupon bonds with maturity আচ্ছা, দুই রকমের coupon bonds, এত, coupon rate এত। Okay, why would bonds with coupons $74 and then a year later issue a bond with coupons at? Why didn't the company continue issue with the lower coupon? আচ্ছা, তো এই দেখো, এটার ম্যাচুরিটি হচ্ছে কি আমার 46, এটা হচ্ছে 47। 46 হওয়ার কারণে এটার কুপন হচ্ছে 7.4, 47 হওয়ার কারণে এটার কুপন হচ্ছে 9.8। তাহলে এখন বলতেছে আমার আহ একই কুপন, কারণ কি ফোর্ড মোটর কোম্পানি একই বন্ড ফোর্ড মোটর কোম্পানি ইস্যু করতেছে, কিন্তু কেন 1 বছর পর আমার ইন্টারেস্ট রেট বাড়ানো লাগতেছে? তাহলে আমরা কি পড়ছিলাম এটাতে, কি ওই যে টার্ম স্ট্রাকচার। স্যার এই কোশ্চেনটা বুঝি নাই, আরেকবার একটু বলবেন? আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার দুই রকমের বন্ড ফোর্ড মোটর কোম্পানি ইস্যু করছে, কর্পোরেট বন্ড। একটার ম্যাচুরিটি ডেট হচ্ছে গিয়ে 2046, যেটার জন্য আমি কুপন দিচ্ছি 7.4%। আরেকটার ম্যাচুরিটি ডেট হচ্ছে গিয়ে 2047, যেটাকে আমি কুপন দিচ্ছি 9.8%। ওকে, সো 9.8, তাহলে বেশি দিচ্ছি। তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে, কেন ফোর্ড জাস্ট
কিছু মাসের ডিফারেন্সের কারণে আমার 7.5% এটাতে দিচ্ছে আর 9.8% এটাতে দিচ্ছে, মানে বেশি কেন দিচ্ছে? ফর লঙ্গার ম্যাচুরিটি। তো এখানে আমার ওই সব প্রবলেম গুলো আসবে, টার্ম স্ট্রাকচার প্লাস রিস্ট্রাকচার। ওকে, টার্ম স্ট্রাকচারে কি কি ছিল? প্রথমত হচ্ছে লং টার্ম বন্ড, এগুলা কি 2046, অনেক বছর পর। তাহলে অনেক বছর পর গুলার আমার স্মল চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট কিন্তু আমার লার্জ চেঞ্জ ইন প্রাইস করতে পারে, রাইট? ওটা আমরা ওই যে বিহেভিয়ার অফ ইন্টারেস্ট রেট ক্লাসে পড়ছি। তাহলে এটা একটা কারণ। সেকেন্ডলি হচ্ছে যেহেতু পরের বন্ডটা, সেকেন্ড বন্ডটা হচ্ছে গিয়ে আমার লঙ্গার ম্যাচুরিটি, তার মানে হয়তো বা ফোর্ড মোটর কোম্পানির রিস্ক অফ ডিফল্টিং বেড়ে গেছে, অথবা লঙ্গার, আমরা কি করছি, লঙ্গার বন্ড গুলার লিকুইডিটি কম হয়, এই কারণেও আমার ইন্টারেস্ট রেট বাড়তে পারে। আর কি কি হইতে পারে? টার্ম স্ট্রাকচার থেকে বলি, টার্ম স্ট্রাকচার থেকে কি হতে পারে? আমার শর্টার টার্মের ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন হয়তো বা হাই। মনে নাই আমাদের যে এক্সপেকটেশন থিওরি আমরা একটা পড়ছি, সেখানে কি আমার ইন্টারেস্ট রেট অফ লেটস সে n+1, এটা ইজ ইকুয়ালস টু আমার interest rate of 1 plus interest rate expectation at n+1 plus dot 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 to interest rate expectation plus 2. স্যার এখানে যে এক্সপেকটেশন থিওরিটা ইউজ করছেন মানে এটা কেমনে বুঝবো যে এখানে এক্সপেকটেশন এখানে থিওরি আমার ইউজ মেইনলি করছেন? এখানে আসলে কি বোঝাচ্ছে, একই বন্ড বাট ডিফারেন্ট ম্যাচুরিটি। এখন ওই যে আমরা পড়ছিলাম একই বন্ড ডিফারেন্ট ম্যাচুরিটি হইলেও তখন আমার কি হয়, ওগুলার ইন্টারেস্ট রেট ডিফারেন্ট হয়। কেন ডিফারেন্ট হয়? তখন আমরা কিছু থিওরি বলছিলাম, তো ওটা এক্সপেকটেশন থিওরি হইতে পারে, রিস্ক হইতে পারে, লিকুইডিটি হইতে পারে। এটার কারণে আমার কি ওই ইন্টারেস্ট রেটটা বেশি হবে সেম বন্ডের জন্য। এটাই বুঝতে পারতেছি। আমরা জি মানে স্যার। ভুলে গেছি বা এটা রিভাইজ করা হয় কেন, সময় পাইনি। ওকে, question number 10. Consider the following analysis. The rise and fall of bond prices has a direct relationship to its yield to maturity. That's true or interest rate. As the price goes up, yield declines and vice versa. For example, 1000 bond, 1000 bond might carry a stated annual yield of known as coupon of 8%. মানে হচ্ছে $80 a year সে বন্ড হোল্ডারকে দিবে। If that bond was bought for 870, the actual yield to maturity would be 9.2. আচ্ছা, তাহলে এখানে আমাকে কি বলতেছে? পার্শিয়ালি কারেক্ট। পার্শিয়ালি কারেক্ট কেন? কারণ হচ্ছে গিয়ে দিস ইজ ট্রু যে as prices go up, yield declines and vice versa.
দ্যাট ইজ ট্রু। কিন্তু সে এখানে বলতেছে ইফ দ্য বন্ড ওয়াজ বট ফর 870, the actual yield to maturity would be 9.2. এটা কি কারেক্ট নাকি? সে কিন্তু এখন বলতেছে 80% annual interest rate on 870 of principal. আমরা কুপন কুপন অলওয়েজ কিসে মেজার করি? কুপন কুপন পেমেন্ট কিভাবে মেজার হয়? ফেস ভ্যালুতে মেজার হয় নাকি প্রাইস অফ বন্ডে মেজার হয়? কোনটাতে মেজার হয়? রেট অফ রিটার্নের ফর্মুলাটা মনে করি, তাহলেই মনে পড়বে। রেট অফ রিটার্নের ফর্মুলা, এখানে ভুলটা সে কি করতেছে? 9.82% সে বলতেছে 870 থেকে 80 টাকা করে পাইলে, কিন্তু আসলে আমার কুপন পেমেন্ট কত? কুপন পেমেন্ট কিন্তু স্টিল আমার 8%ই, কারণ এই যে আমার বন্ডের যে ফেস ভ্যালু সেটার সাথে আমার কুপন পেমেন্ট রিলেটেড। আমার প্রাইস যতই চেঞ্জ হোক, কুপন পেমেন্ট তো আমার এটার সাথে। তো আমার রেট ফ্রম কি বলে ইন্টারেস্ট, সেটা আমার 1000। এটা তুমি চিন্তা করতে পারো আমার ক্যাপিটাল গেইন রেট অফ রিটার্নের, রাইট? সো এটা আসলে পার্শিয়ালি কারেক্ট, এই জায়গাটা ভুল, এই জায়গাটা রাইট। ওকে, স্যার এটা আবার বলা যাবে, বুঝি নাই। হ্যাঁ, এখানে হচ্ছে সে বলতেছে as price of goes up yield declines। ভালো কথা, হ্যাঁ, yield declines। For example, 1000 bond 1000 bond might carry a stated annual yield known as the coupon of 8%। তার মানে সে হচ্ছে কি আমাকে $80 a year সে বন্ড হোল্ডারদের দিবে। If that bond was bought at এত, the actual yield to maturity would be 9.2%। তো সে বলতেছে যে আমার এই যে আমার 80 এত করে আমি যে পাচ্ছি, রাইট, which is 9.2%, রাইট? ঠিক আছে, তাহলে এটা আমার ইজ দ্য অ্যাকচুয়াল yield to maturity। কিন্তু এটা কি আসলে আমার অ্যাকচুয়াল yield to maturity এভাবে কি আমরা মেজার করি? yield to maturity আমরা কিভাবে মেজার করি? প্রেজেন্ট ভ্যালু দিয়ে, প্রেজেন্ট ভ্যালু দিয়ে yield to maturity মেজার করি, বুঝতে পারতেছি? প্লাস ও এখানে বুঝাচ্ছে যে আমার এই 80টা হচ্ছে আসলে 870 কুপন পেমেন্ট। দ্যাটস নট কারেক্ট। আমার $80 আমি পাচ্ছি অ্যাজ এটার কুপন পেমেন্ট। বুঝা যাচ্ছে?
বোঝা যাচ্ছে? এইটি ভ্যালুটা আমরা 1000 এর কুপন ভ্যালু হিসেবে পাচ্ছি। 1000 এর কুপন বন্ড হিসেবে পাচ্ছি, এটাই। বুঝতে পারলাম? ওকে, এরপর আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 11-এ। সাপোজ দ্যাট for a price of 950 you purchase a 10-year treasury bond that has a face value of 1000, coupon rate $4. If you sell the bond 1 year later for eto, what was your rate of return for 1 year holding period? তাহলে এটা কিভাবে করব? তাহলে 4% হলে আমি কুপন পাবো কত? 40 টাকা, রাইট? এন্ড আমি হচ্ছে গিয়ে কিনলাম এত টাকা দিয়ে, তাহলে আমার টোটাল রিটার্ন হচ্ছে 200 টাকা, রাইট? 1150 মাইনাস 950, তাহলে এটাকে ভাগ করব কত দিয়ে? যত টাকা দিয়ে কিনছি, তাহলে 950 ইন্টু 100 ইকুয়ালস টু যত স্যার এই 200 টাকাটা কিভাবে আসলো আবার একটু বলবেন? 200 টাকাটা হচ্ছে আমার টোটাল ক্যাপিটাল গেইন। 1150 দিয়ে সেল করলাম, কিনছিলাম 950 দিয়ে, ওইখান থেকে আসবে। স্যার 40টা কিভাবে আসলো? 40টা আসছে কুপন রে, 1 বছর রাখছি, তাহলে 1 বছরের কুপন পাবো। আমার 25.26%। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, question number 12. According to an article in the Wall Street Journal, companies and governments in Europe are increasingly borrowing at terms up to 100 years, মানে তারা লং টার্মে বড় করতেছে। The article notes that is good news for borrowers but add risk for investors. Why would any investor buy a bond with such long maturity, given that the investor is likely to be alive when the bond matures? Why might such bonds be considered risky, particularly risky to investors? আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে লং টার্ম বন্ডস কিনে, these are assets, and assets এর ব্যাপার হচ্ছে I can anytime, I don't know, give to next generation, right? তো যেহেতু অ্যাসেটের আমার এনি টাইম আমি হচ্ছে গিয়ে এটার কি বলে ওনারশিপ চেঞ্জ করতে পারি, রাইট? তো এই জন্য আমি হয়তো বা লং ম্যাচুরিটি বন্ড ইনভেস্ট করব, মানে লঙ্গার টার্মে আমি লেন্ড করব, রাইট? এই যে লং ম্যাচুরিটি বন্ড কিনা মানে কি? লঙ্গার টার্ম লেন্ডিং করব, তো দ্যাটস ফাইন। কিন্তু why might such bonds be considered particularly risky? কারণ ওই যে আমাদের কি হয়, রেট অফ রিটার্ন
is very sensitive to interest rate changes for long-term bonds. ওই যে আমরা ক্লাসে দেখছিলাম যাদের হচ্ছে গিয়ে লঙ্গার টার্ম বন্ডস তাদের অল্প 10% চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট অনেক লার্জ চেঞ্জ ইন রেট অফ রিটার্ন করছে, রাইট? তার মানে যত লঙ্গার আমার yield টু ম্যাচুরিটি টার্ম, তত আমার হচ্ছে গিয়ে ভলাটাইল। আমার যদি আমি একটা ইন্টারেস্ট রেটে আমি লং টার্ম বন্ড একটা কিনলাম, এখন প্রাইস অফ দিস বন্ড কি হবে? অনেক কমে যাবে যদি আমার মার্কেটের ইন্টারেস্ট রেট বেড়ে যায়। বুঝতে পারতেছি? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার লং মানে এই যে লং টার্মে যেই হচ্ছে বন্ডগুলি আছে স্যার, এটার ক্ষেত্রে স্যার আপনি বলছিলেন যে হচ্ছে যে লং টার্মে হচ্ছে এটা ভোলাটাইল, কারণ হচ্ছে ওই যে তার রিস্ক বেশি হয় তখন। হ্যাঁ, স্যার এটা নিয়ে স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে, আবার স্যার এটাও বলছেন যে হচ্ছে অনেকে হচ্ছে রিস্কও না, তুমি যদি ফর্মুলাতেও বসাও, মানে তুমি যদি জাস্ট ফর্মুলা আমাদের যেভাবে ফর্মুলাটা সেট, প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা যেভাবে সেট, যত আমার ক্যাশ ফ্লো যত দূরে যাবে, আহ, যত দূরে এন যত লার্জ হবে, তত ভলাটাইল আমার প্রেজেন্ট ভ্যালুটা কমবে। হ্যাঁ, স্যার ইনসার লার্জ হলে প্রেজেন্ট ভ্যালুটা কমবে, এই দিক থেকে বলাটাই। বুঝলাম না, আরেকবার বলো। স্যার এন লার্জ হলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কমছে প্রেজেন্ট স্যার। ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি ভলাটাইল, মানে প্রাইস। তো আমি যদি এটা পরে গিয়ে বিক্রিও করতে চাই, তখন ওটার প্রাইস অনেক কমে যাবে, যেহেতু লং টার্ম বন্ডস। স্যার এখানে স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আপনি হচ্ছে ক্লাসে স্যার এটাও বলছেন যে হচ্ছে যারা হচ্ছে ব্যবসায়ী বা ইনভেস্টর তারা হচ্ছে জেনারেলি শর্ট টার্ম বন্ড গুলি হচ্ছে কিনে, আর যারা হচ্ছে চাকরিজীবী তারা হচ্ছে লং টার্ম অথবা যেমন সঞ্চয়পত্র যেরকম লং টার্ম তারা হ্যাঁ, কিনে স্যার। এটা এখন স্যার ওইটা ডিপেন্ডস অন, স্যার কন্ট্রাডিক্টরি না স্যার এটা? না এখন দিস ডিপেন্ডস অন আমার আসলে এখন ইনভেস্টরের মাথায় কি চলতেছে সেটা ডিপেন্ড করে আমার আহ সে কিভাবে ইনভেস্ট করবে। সো এখানে আসলে আমার এখানে কিন্তু বলতেছে বিজনেসেস আর বড়োইং লঙ্গার টার্ম, কিন্তু ইনভেস্টর কারা? সো যেহেতু বন্ড সেল করে বড় করতেছে, তার মানে ইনভেস্টার্স আর তোমার হচ্ছে কি নর্মাল পিপল, রাইট? নর্মাল সিটিজেন্স। তার মানে তারা আসলে হয়তোবা রিটায়ারমেন্টের জন্য সেভ করার জন্য এই বন্ডটা কিনছে। বুঝতে পারতেছি? কিন্তু স্যার যারা হচ্ছে রিটায়ারমেন্টের জন্য হচ্ছে বন্ড কিনে, মানে ওদের ক্ষেত্রে তো স্যার ওরা তো মেইনলি স্যার লো মানে লো রিস্ক লো রিটার্ন এটা ফোকাস করে স্যার। স্যার এই ক্ষেত্রেও স্যার এটা কন্ট্রাডিক্টরি লাগছে। না, এখন আমার মনে করো হচ্ছে আমার হঠাৎ করে আই নিড টু গেট দ্যাট মানি ব্যাক, মানে আমার মনে করো আমি কিনলাম, বাট এটাও তো ইজ এ রিটার্ন। মানে আমি যে বন্ড অনলি ফর আমার ইন্টারেস্ট রেট পাওয়ার জন্য যে বন্ড কিনবো সেটাও না। মনে করো আমি এখন একটা বন্ড কিনলাম which is giving me 5% ইন্টারেস্ট রেট ফর ম্যাচুরিটি হচ্ছে মনে করো 40 ইয়ার্স, কিন্তু এখন মনে করো মার্কেট ইন্টারেস্ট রেট আমার 10% হয়ে গেল, তাহলে তো আমার ওই বন্ডটা ধরে রাখা ইজ আ লস, কারণ আমি অন্য বন্ড কিনে আই ক্যান গেট মাচ হায়ার ইন্টারেস্ট রেট ফর 40 ইয়ার্স, রাইট? এই জন্য আর কি। সো এমন না যে আমি জাস্ট বিকজ আই এম আ নর্মাল সিটিজেন আমি যে ইনভেস্টমেন্ট করব না সেটাও ওরকম না, আমি ওটা চেঞ্জ করতে পারি। বুঝতে পারতেছি? জি স্যার। ওইটাই। ওকে, অলরাইট। 13, suppose that you just bought a 4-year 1000 coupon bond with coupon payment 6% when the market interest rate is 6%. Acha. 1 year later, the market interest rate falls to 4%. What rate of return did you earn on the bond during the year? Acha.
মানে সেল করবা আর কি তুমি পরে। হ্যাঁ, তাহলে সেল করবা। তাহলে আমি যদি সেল করি, এটা হচ্ছে কি আমার 4 ইয়ার বন্ড। তাহলে 4 ইয়ার বন্ড যদি আমি সেল করি, তাহলে আমার 1 বছর পর যদি আমি সেল করি, তাহলে আমার এটা হবে 6% করে পাবো। তাহলে 60 ÷ 1 প্লাস, এখন আমার মার্কেট ইন্টারেস্ট রেট ইজ 4%। বুঝতে পারতেছি? প্লাস 61 + 4% স্কোয়ার প্লাস 61 + 4% কিউব। এখন কিন্তু আমি আম কি হচ্ছে, আমি কিন্তু 1 বছর অলরেডি এটার কুপন পেমেন্ট কনজিউম করছি, মানে পেমেন্টটা পাইছি। তার মানে এটার আর ম্যাচুরিটির কয় বছর বাকি? 3 বছর। তাহলে আমি যখন নেক্সট ইয়ার সেল করব, সে তো আসলে 3 বছর পর্যন্ত এটাকে ডিসকাউন্ট করবে। তাহলে এখানে আমার ম্যাচুরিটি, তাহলে এটা হবে আমার প্রাইস। তাহলে প্রাইস উইল বি price will be 1055.5। তাহলে এটা আমার প্রাইস। তাহলে এখন চাচ্ছে রেট অফ রিটার্ন। তাহলে আমি যদি 1 বছর পর সেল করি, তাহলে আমি 60 টাকা পাইছি, প্লাস আমার এখন 1000 টাকায় কিনছিলাম, তাহলে আমার 55.5 টাকা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন আমি যদি সেল করি, ডিভাইডেড বাই যত টাকা দিয়ে কিনছি। তাহলে আই থিঙ্ক 1000 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, 1000 টাকা দিয়ে কিনছি। So which becomes 60 + 55.5 by 1.2। তাহলে এখানে আমার আসে 11.55% আমার হচ্ছে রেট অফ রিটার্ন। এটা বুঝছি কিভাবে করলাম। হাইলি লাইকলি এরকম প্রশ্ন আসে, মানে এই স্যার টাইপের। এটা কি স্যার 11 নম্বরটার মতো? 13 নম্বর, হ্যাঁ। তো 11 নম্বরে আমাকে সে প্রাইসটা দিয়ে দিছিল, এখানে আমার প্রাইসটা বের করতে হচ্ছে এক্সট্রা, বের করে এন্ড দেন আমি হচ্ছে কি সলভ করতেছি। বুঝতে পারলাম? ওকে। Suppose 13 number. Suppose that you just bought a 1000, no, it was 13 number to করলাম. Suppose that on January 1, 2018, the price of 1 year treasury bill is 970. Investors expect that the inflation rate will be at during 2018, but at the end of the year, the inflation rate turns out to have been 1%. What are the nominal interest rate on the bill, treasury bill, the expected real interest rate and the real interest rate? আচ্ছা, তাহলে আমার নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে গিয়ে এখানে দেয় নাই। সাপোজ দ্যাট এত, আচ্ছা এখানে মনে কোয়েশ্চেন একটু মিসিং আছে। নাকি or no, তাই 1 January 2018, the price of 1 year treasury bill is এত, ইনভেস্টর এক্সপেক্টস ইনফ্লেশন এত, এখানে কোথাও, আচ্ছা ওকে।
আচ্ছা, তাহলে আমার এখানে একটা ইয়া ধরে রাখা লাগবে যে আমার আসলে কত টাকা সে দিবে, রাইট? তাহলে আমার, আচ্ছা মনে করো 1,000 টাকা সে আমাকে দিবে আহ 1 বছর পর, রাইট? 1 ইয়ার ট্রেজারি বন্ড, যেহেতু 1 বছর পর সে যদি দেয়, তাহলে আমার 1,000 মাইনাস 970 ডিভাইডেড বাই 970.87 into 100, which is close to 3%, right? 1,000 minus 970.87. হ্যাঁ, 3% মতো আসে। ওকে, তাহলে 3% হচ্ছে কি আমার, এটা কি 3% is my nominal interest rate. ওকে, এক্সপেক্টেড রিয়েল ইন্টারেস্ট রেট তাহলে হবে 3 minus 2%, which is 1%. এটা হচ্ছে এক্সপেক্টেড রিয়েল ইন্টারেস্ট রেট। এক্সপেক্টেড রিয়েল ইন্টারেস্ট রেট, অ্যাকচুয়াল রিয়েল ইন্টারেস্ট রেট হবে 3 minus 1%, which is 2%. এখানে আমরা কি ইউজ করছি? ফিশার ইকুয়েশন। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইজি। এখানে একটা মিসিং এখানে দেওয়া থাকবে তোমাকে, যে আমার ফেস ভ্যালু কত হবে 1 বছর পর, এটা কোয়েশ্চেনে মিসিং। বুঝতে পারতেছি? স্যার এই ম্যাথটা স্যার আরেকবার একটু দেখান তো। আরেকবার একটু দেখো। আচ্ছা, সো মনে করো সাপোজ দ্যাট দেয়ার ইজ আ 1 ইয়ার ট্রেজারি বিল, যেটা হচ্ছে 970 and face value equals to 1,000. So investor expect inflation will be এত, but at the end of the year inflation আসলে was 1%. তাহলে নমিনাল ইন্টারেস্ট রেট কি, রিয়েল ইন্টারেস্ট রেট কি, এক্সপেক্টেড রিয়েল ইন্টারেস্ট রেট কি, এন্ড রিয়েল ইন্টারেস্ট রেট। তাহলে আমার নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে আমি 1,000 টাকা পাবো, কিনছি আমি 970 দিয়ে, তাহলে আমার 3% হচ্ছে কি আমার নমিনাল ইন্টারেস্ট রেট। তো এখন আমি আসলে জানতে চাই এই 3% ইন্টারেস্ট রেট দিয়ে আমি আসলে কতগুলা বেশি গুডস এন্ড সার্ভিসেস কিনতে পারবো। তাহলে আমার এখন ফিশার ইকুয়েশন থেকে, ফিশার ইকুয়েশন আমাকে বলে যে নমিনাল রিয়েল ইন্টারেস্ট রেট ইজ ইকুয়ালস টু নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশন, রাইট? আচ্ছা, বেটার মোর অ্যাকুরেট উড বি আমার এরকম। তাহলে এরকম যদি হয়, তাহলে আমার এক্সপেক্টেড রিয়েল ইন্টারেস্ট রেট তো বলে, এক্সপেক্টেড ইনফ্লেশন বলে দিচ্ছে 2%, তাহলে আমার নমিনাল হলো 3%, এক্সপেক্টেড ইনফ্লেশন হচ্ছে কি 2%, তাহলে 1%। এরপর আমার নমিনাল হচ্ছে গিয়ে আসলে ইনফ্লেশন হয় 1%, তাহলে অ্যাকচুয়াল রিয়েল ইন্টারেস্ট রেট হচ্ছে আমার 3% মাইনাস 1% ইকুয়ালস টু 2%। এবার বোঝা গেছে? জি স্যার। স্যার তাহলে স্যার আমরা এখানে হচ্ছে যে ফিশার ইকুয়েশন দিয়ে স্যার মানে দুইটা হচ্ছে ইন্টারেস্ট রেট বের করবো স্যার। একটা হচ্ছে স্যার এক্সপেক্টেড রিয়েল আর একটা হচ্ছে স্যার রিয়েল। একটা হচ্ছে এক্সপেক্টেড রিয়েল আর একটা হচ্ছে রিয়েল, হ্যাঁ এটাই। ওকে, রাইট। এরপরে আমরা আসি 15 নম্বরে। An article in the Wall Street Journal in 2016 noted government bond yields are heading higher around the world. A move typically linked to rising expectations on economic growth and inflation. আচ্ছা, explain why yields on bonds will rise if investors expect inflation to be higher. কেন? মানে আমার রিয়েল ইন্টারেস্ট রেটই বাদ দিলাম, আমার ইনফ্লেশন হবে, আমি
ফিউচারে নমিনাল ইন্টারেস্ট রেটই আমি হায়ার চিন্তা করতেছি। বুঝতে পারতেছি কেন? আরেকবার বলতেন স্যার? মানে আমি এখন এক্সপেক্ট করতেছি ফিউচারে নমিনাল ইন্টারেস্ট রেট will be higher because আমার ইকোনমিক গ্রোথ হায়ার হবে, which causes inflation to be higher. তাহলে আমি কেন এক্সপেক্ট করতেছি নমিনাল ইন্টারেস্ট রেট ইজ হাই? সেটাই কোয়েশ্চেন। এখন দ্যাটস ভেরি ইজি, যেটা দ্য কমন প্রবলেম উইথ ইনফ্লেশন। সো যেহেতু ইকোনমিক গ্রোথ হবে, ইনফ্লেশন হবে, তার মানে হচ্ছে দ্য পারচেজিং পাওয়ার অফ আমার যে বন্ড পেমেন্ট, রাইট, বন্ডের যে এই যে বন্ডের ইল্ড, তো বন্ডের থেকে আমি যে রিটার্নটা পাবো, সেই রিটার্নের পারচেজিং পাওয়ার ডিক্লাইন করবে। এখন যেহেতু ওটার পারচেজিং পাওয়ার ডিক্লাইন করবে, তাহলে ইনভেস্টার্স উইল রিকোয়ার হায়ার নমিনাল ইন্টারেস্ট রেটস, নাহলে তো আমি বন্ড কিনবো না। আমি যদি বন্ডের রিটার্ন থেকে বেশি গুডস এন্ড সার্ভিসেস কিনতে না পারি, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ বাইং বন্ডস? বুঝতে পারলাম। তাই জন্য আমি ফিউচারের নমিনাল ইন্টারেস্ট রেট বাড়বে, সেটা আমি এক্সপেক্ট করতেছি সবাই। এজন্য আমার গভর্নমেন্ট বন্ড yields are heading higher around the world, which is again a good thing. কারণ হচ্ছে কি আমরা ওই যে কি বলে yield to maturity, যে আমরা yield curve যেটাকে বলে, মাঝে মাঝে আমরা নিউজে দেখি, এখানে টাইম, এখানে হচ্ছে yield, দেখা যায় যে এরকম। তো এটাও একটা রিজন যে কেন আমার এটা আপওয়ার্ড স্লোপিং হয়। কারণ হচ্ছে আমি ইকোনমিক গ্রোথ হচ্ছে, তো দ্যাট মিনস আমার ফিউচারে আমাকে নমিনাল ইন্টারেস্ট রেট হায়ার দিতে হবে, বিকজ আই এম এক্সপেক্টিং হায়ার ইনফ্লেশন। এন্ড এই জন্যই কিন্তু তোমার সবাই প্যানিক করে যখন হচ্ছে গিয়ে yield কার্ভটা এরকম হয়ে যায়। তখন ওরা ভয় পাচ্ছে যে তখন আমরা কি ফিউচারে আসলে ইনভেস্টররা কি এক্সপেক্ট করতেছে? ফিউচারে ইনভেস্টররা এক্সপেক্ট করতেছে ডিফ্লেশন হবে, which is much more dangerous, right? তো এই জন্য তোমার হচ্ছে গিয়ে দিস ইজ লাইক এ সিগন্যাল যে মানুষের এক্সপেকটেশন হচ্ছে রিসেশনারি, তো তখন গভর্নমেন্ট কিছু পলিসি নেয় সো দ্যাট ওই রিসেশনারি এক্সপেকটেশন না থাকে। বুঝতে পারতেছি। স্যার এখানে কি স্যার অপোজিটটা স্যার হওয়ার কথা না স্যার? ইনফ্লেশন বাড়লে স্যার এক্সপেক্টেড গ্রোথ বাড়বে, মানে স্যার যেহেতু এক্সপেক্টেড ইনফ্লেশন স্যার, মানে স্যার এখানে তো এক্সপেক্টেড ইনফ্লেশন বাড়ছে, হ্যাঁ তো স্যার এক্সপেক্টেড ইনফ্লেশন যদি স্যার বাড়ে স্যার, তাহলে তো স্যার যারা হচ্ছে বন্ড কিনতে চায় ওরা তো মানে চাবে যাতে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেটটা বাড়ে, এজ ইফ মানে যাতে হচ্ছে পার্চেসিং পাওয়ারটা না কমে। হ্যাঁ, এটাই তো মানে ইল্ডের আরেকটা নাম হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, ওটাই এক্সপেক্ট করতেছে। রাইজিং এক্সপেকটেশন অফ ইকোনমিক গ্রোথ এন্ড ইনফ্লেশন, এই জন্য আমার ইল্ড আর হেডিং হায়ার, মানে ইল্ডটাও বাড়তেছে, মানে নমিনাল ইন্টারেস্ট রেটও বাড়তেছে। জি স্যার। বুঝতে পারলাম? জি স্যার। Okay. স্যার অনেকে স্যার আপনার চ্যাট বক্স আর কি স্যার লিখছে, স্যার আপনার কাছে ওটা যাচ্ছে না আর কি, অনেকের আর ও কি ও, যাদের একটু সমস্যা আর কি আচ্ছা আচ্ছা, মাইকে। অলরাইট। আজকে আমার চ্যাট বক্স এরকম আমি নোটিফিকেশন পাচ্ছি না কেন? আচ্ছা, হাউ ডু আই ব্রিং ইট ব্যাক? আচ্ছা আচ্ছা, কোন কোয়েশ্চেনটা? অনেকগুলা কোয়েশ্চেন। হ্যাঁ, টু কম্পেনসেট ফর ইনফ্লেশন এন্ড রিস্ক, ঠিক আছে।
এটা কোন কোয়েশ্চেনটা? তাহলে কি স্যার এখানে ওনারশিপ আর রিস্কের মাঝে ট্রেড অফ আছে? হ্যাঁ, ওনারশিপ আর রিস্কের মাঝে তো ট্রেড অফ আছেই। So, আমি যদি এখন রেখে দিই তাহলে আমার ওই যে কম ইন্টারেস্ট রেট বারবার আমার আহ, কম 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 ইন্টারেস্ট রেটটাই আমার হচ্ছে আর্নিং, কিন্তু আমি এখন কি অপরচুনিটি কস্ট এটা বেড়ে গেল এটাকে হোল্ড করার কারণ কি আমি অন্য কিছু কিনলে আমি হায়ার ইন্টারেস্ট রেট পেতাম। ওকে, এফ ভি হচ্ছে গিয়ে ফিউচার ভ্যালু, ডিফল্টের কারণে ডিমান্ড কমে গিয়ে প্রাইস, yes, ঠিক আছে, ঠিক আছে। ওকে, মোটামুটি ইকরাম এর মাইকের সমস্যা, রাইট? আচ্ছা, আই থিঙ্ক আমি একটু পর পর চেক করব তাহলে আমার আহ, সমস্যা কমাবে। স্যার আমাদের 12টার সময় একটা ক্লাস আছে অনলাইনে, তো আমাদের কি 12টার মধ্যে শেষ করা পসিবল? হোপফুলি যতটুকু আমরা পারি। আচ্ছা, আর বেশি নাই মনে হয়। ওকে, স্যার 12টার সময় ক্লাস থাকলে একটু যদি রেস্ট নেওয়ার সময় দিতেন, টানা 2টা ক্লাস করলে মাথা হ্যাং হয়ে যাবে। হুম, আচ্ছা, আর 10 মিনিট। আর কয়টা প্রশ্ন? আচ্ছা, স্যার 23 পর্যন্ত দেখেছি স্যার অনেকগুলা, আর একদিন করলে ভালো হতো। আচ্ছা, আমরা আর 2-3টা করি। এগুলা ইজি। 16, a student makes the following observation: the Dow Jones Industrial Average currently has a value of এত, while the S&P 500 has a value of এত. Therefore, the prices of stock in Dow Jones is 8 times higher than the price of S&P, which is completely wrong. So this is wrong. কারণ হচ্ছে these are all indexes. Indexes এটা আসলে নট রিলেটেড টু আমাদের কোর্স, বাট মোর রিলেটেড টু আমার হচ্ছে গিয়ে হোয়াট ইজ অ্যান ইন্ডেক্স, হোয়াট ইজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হোয়াট ইজ জিডিপি ডিফ্লেটার। ঠিক আছে, তো আমার রং কারণ হচ্ছে ইন্ডেক্সে আমার বেস ইয়ার অথবা আমার বেস যেসব ভ্যালুস সেগুলো ডিফারেন্ট হইতে পারে। So, আমি ডিফারেন্ট ভাবে ডাও জোন্স মেজার করতেছি, ডিফারেন্ট ভাবে S&P মেজার করতেছি, তো এই জন্য এগুলো ডিফারেন্ট হইতেই পারে, বাট ডাজন্ট মিন যে এটা ইজ বেটার দেন আরেকটা। ওকে, এরপর কোয়েশ্চেন নাম্বার 17, a column in Wall Street Journal asks the question: are capital gains so different from earned income that they should be taxed at a different rate? আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে হোয়াট ইজ এ ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন হচ্ছে কি আমি যখন কোনো অ্যাসেট থেকে অ্যাসেটকে হায়ার প্রাইসে সেল করতে পারতেছি, এন্ড দ্য ডিফারেন্স বিটুইন প্রাইস সোল্ড মাইনাস প্রাইস বট ইজ আমার ক্যাপিটাল গেইন, রাইট? ভেরি সিম্পল explanation. So in what ways are capital gains taxed differently than salary and wage income? So বাংলাদেশেও আসলে দেখা যায় তুমি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করো, তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেসে ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমার ট্যাক্সটা একটু কমে যায়। ওকে, অ্যান্ড প্লাস তোমার অনলি, তুমি যদি এখন মনে করো তুমি একটা স্টক কিনলা, যেটা হচ্ছে কি তোমার মনে করো ইলন মাস্কের জন্য যেটা হয়, ইলন মাস্কের কিন্তু আসলে ও যে কত এখন, আই থিঙ্ক $300 বিলিয়ন, এখন ওর কিন্তু আসলে $300 বিলিয়ন ক্যাশ না, মোস্ট অফ ইট ইজ স্টক, এন্ড কিন্তু ও কিন্তু স্টক সেল করতেছে না। সো যতক্ষণ তুমি সেল না করো ততক্ষণ পর্যন্ত ট্যাক্সের ব্যাপারই আসে না। ওকে, তো এখন ইন টার্মস অফ অ্যাসেটস ও কিন্তু আসলে $300 বিলিয়ন। এখন সেটা কখন, যদি ও স্টক সেল করে তাহলে ওর ক্যাপিটাল গেইন হবে,
কিন্তু ও তো স্টক সেল করছে না। সো তখন তাহলে ওর আসলে আম, কি বলে ট্যাক্স দেওয়ার কোনো ব্যাপারই আসে না। যখন ও সেল করবে তখন আমার রিয়েলাইজড হবে। তো যখন আমি সেল করব তখন আই হ্যাভ রিয়েলাইজড ক্যাপিটাল গেইনস, এন্ড এরপর হচ্ছে গিয়ে আমার ট্যাক্সের যদি কিছু থাকে তাহলে ওটার ব্যাপারে। ওকে, সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি তোমার আমেরিকায় যেটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে কি এই যে রিচদেরকে ট্যাক্স দেওয়া হয় না এই সেই, বাট মানে ট্যাক্স দেওয়া হলেও মানে কিসে ট্যাক্স দিব, ওদের তো আসলে এগুলা রিয়েলাইজড ক্যাপিটাল গেইন না। সো ইলন মাস্ক এখন কি করে সেটা হচ্ছে কি ইলন মাস্ক তার এইসব স্টকস দেখায়। সো ইলন মাস্ক, তুমি যদি ইলন মাস্কের ইনকাম স্টেটমেন্ট দেখো বা ট্যাক্স স্টেটমেন্ট দেখো তাহলে দেখবো যে ইলন মাস্ক আমাদের থেকেও গরিব। ওকে, কারণ হচ্ছে কি ইলন মাস্ক কি করে, ইলন মাস্ক তার স্টক দেখায়, তো স্টকটাকে সে কি কোলাটারাল হিসাবে রাখে, স্টকটাকে কোলাটারাল হিসাবে রেখে সে ব্যাংকের থেকে লোন নিয়ে নিয়ে সে স্পেন্ড করে। ওকে, এন্ড দেন সে হচ্ছে তার ট্যাক্স স্টেটমেন্টে দেখায় আমি তো ভাই লোনে চলি, আমি ট্যাক্স দিব কিভাবে, রাইট? সো এরকম অনেক লুপ হোলস আমেরিকান ট্যাক্স সিস্টেমে আছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এন্ড যেটাকে আসলে মানে রিচরা অনেক এক্সপ্লয়েট করে অনেক বড়লোক হইতে পারে। তো এটাও অনেক ইন্টারেস্টিং, তোমরা দেখতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে কি সি, যেটা হচ্ছে কি ওই যে দ্য ডিবেট অফ ট্যাক্সিং দ্য রিচ অ্যান্ড ট্যাক্সিং ক্যাপিটাল গেইনস। ইকোনমিক আর্গুমেন্ট যেটা মেইনলি দেয় সেটা হচ্ছে কি আমার এই যে ক্যাপিটাল গেইন, এটা তো আমি আসলে কোনো একটা ইনভেস্টর থেকে পাচ্ছি, মানে কোনো একটা স্টক বা বন্ড থেকে পাচ্ছি, রাইট, সেল করে। তো এখানে সবসময় ওরা বলে হচ্ছে গিয়ে আমার ট্যাক্সটা অলরেডি তো আমি যে কোম্পানির বন্ড বা স্টক কিনছি ওই কোম্পানিকে তো অলরেডি ট্যাক্স করা হচ্ছে থ্রু কর্পোরেট ইনকাম ট্যাক্স। সো কর্পোরেট ইনকাম ট্যাক্স অলরেডি দিচ্ছে, তাহলে আবার কি ট্যাক্স দিবে? তাহলে সেটা হয়তো বা তোমার প্রবলেমেটিক হবে, রাইট? বুঝতে পারতেছি, মানে ডাবল ট্যাক্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি একটা ডিবেট, যে অলরেডি তো কর্পোরেট আলাদা ট্যাক্স দিচ্ছে, ওই কর্পোরেটের প্রফিট শেয়ারই তো আমার স্টক, রাইট? তাহলে কেন আমি ডাবল বার ট্যাক্স দিব? তো এটা একটা। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে যে তোমার ট্যাক্সের ভয়ে, ট্যাক্স দেওয়ার ভয়ে কেউ স্টক সেলই করবে না বা বন্ড সেলই করবে না, রাইট? যতক্ষণ না আমার ক্যাপিটাল গেইন রিয়েলাইজড হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমার ট্যাক্স দেওয়া লাগতেছে না। তো আমার যেহেতু রিয়েলাইজ না করলে আমার ট্যাক্স দেওয়া লাগবে না, এই ট্যাক্সের ভয়ে হয়তো বা কেউ সেল করবে না। এখন যদি কেউ টাইম মতো সেল না করে তাহলে এটা কিন্তু আমার স্টক মার্কেটে মার্কেট এফিসিয়েন্সি কমায় দেয়, মার্কেটটাকে ডিস্টর্ট করে। ঠিক আছে, কারণ হচ্ছে কি একটা এক্সটার্নাল ফ্যাক্টর আমার মার্কেটের ডিসিশন চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু আমরা কি চাই, মার্কেটকে তো চাই হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, বাইরের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, সেটা থেকে দূরে চলে যায়। ওকে, বুঝতে পারতেছি প্রবলেমটা। আর্গুমেন্ট অফ নট ট্যাক্সিং ক্যাপিটাল গেইনস। স্যার এখানে তো একটা কোশ্চেন ছিল স্যার, স্টক হ্যাঁ, কি স্যার মানে ক্যাপিটাল গেইনের মধ্যে কি পড়বে পুরোপুরি? কারণ স্যার স্টক তো স্যার বেচা হয়নি। এটাই তো আমি বলতেছি রিয়েলাইজড। মনে করো স্টক আমি যদি সেল করি বা বন্ড সেল করি হায়ার প্রাইসে, তাহলেই তো আমি আসলে ক্যাপিটাল গেইনটা পাবো, এন্ড এরপরে ওটার উপর ট্যাক্স দিব না কি দিব না সেটা হচ্ছে গিয়ে আমার ডিবেট। বুঝতে পারতেছি। তাহলে এখন প্রথমত তো হচ্ছে গিয়ে আমার যে কর্পোরেট কোম্পানির আমি স্টক কিনতেছি সেই কর্পোরেট কোম্পানি তো অলরেডি ট্যাক্স দিচ্ছে, তাহলে আমার কি আবার ট্যাক্স দেওয়া কথা? কারণ আমি তো এটা এই স্টক যেহেতু কিনছি, তার মানে আমি এই কোম্পানিরই পার্ট, তার মানে আমি অলরেডি দিয়ে দিছি ট্যাক্স, টেকনিক্যাল মানে থিওরিটিক্যালি। তাহলে আমার কি ডাবল ট্যাক্স দেওয়া উচিত নাকি? দ্যাটস ওয়ান ডিবেট। সেকেন্ডটা হচ্ছে কি আমার বিকজ অফ দিস ক্যাপিটাল গেইন ট্যাক্স যদি থাকে তাহলে মানুষজন ট্যাক্স সেভ করার জন্য হয়তোবা
যখন আমার স্টকটা সেল করে দেওয়া উচিত তখন আমি সেল করতেছি না, বিকজ আই ওয়ান্ট টু পে ট্যাক্স, রাইট? তো জি সেটাও স্যার। একটা হচ্ছে আমার মার্কেটটাকে ডিস্টর্ট করে। বুঝতে পারতেছি? তাহলে স্যার আর্গুমেন্ট স্যার দুইটা স্যার, একটা হচ্ছে স্যার ডাবল ট্যাক্সিং আর আরেকটা স্যার হচ্ছে মার্কেট ইনএফিশিয়েন্ট। আরেকটা হচ্ছে মার্কেটকে ডিস্টর্ট করে, ইনএফিশিয়েন্ট বানায় দেয়, মার্কেট ডিস্টর্ট। রাইট? জি স্যার। ওকে, লাস্ট আরেকটা করি, এটা একদম ইজি। কোয়েশ্চেন নাম্বার 18, জাস্ট ফর্মুলায় বসানো করবো। জি স্যার। আচ্ছা, গুড। আমাদের কি আহ গর্ডন মডেলটা, ওই যে গর্ডন গ্রোথ মডেল এখানে জাস্ট দেওয়া লাগবে, গর্ডন গ্রোথ মডেলের ফর্মুলায় বসাই দিলেই হবে। তাহলে গর্ডন গ্রোথ মডেলের ফর্মুলা ছিল আমার ডিভিডেন্ড ডিভাইডেড বাই আমার যতটুকু আমি ইনভেস্টমেন্ট চাই, তো আমার এক্সপেক্টেড রিটার্ন মাইনাস আমার গ্রোথ, রাইট? তাহলে আমার এখানে ডিভিডেন্ড বলে দিচ্ছে 1.75, এরপরে আমার এক্সপেক্টেড গ্রোথ হচ্ছে 5%, এক্সপেক্টেড রিটার্ন আমি চাই 8%। তাহলে আমার প্রাইস হবে যত আসবে। আমার প্রাইস ইজ ও না না না, এই ফর্মুলাটা এটা হবে না। এখানে তো আমাকে বলে দিচ্ছে কারেন্টলি পেইং। আচ্ছা, কারেন্টলি পেইং এর ফর্মুলাটা কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে কি আমার এক্সপেক্টেড ডিভিডেন্ড। আচ্ছা, কারেন্টলি পেইং এর ফর্মুলাটা আমাদের ইয়াতে আছে, স্লাইডে আছে, which is 1.75 into 1 plus growth divided by আমার এক্সপেক্টেড রিটার্ন কত চাই মাইনাস গ্রোথ। সো আমার 1.75 into 1 plus 5% divided by 8% minus 5%। এবার ঠিক আছে। তাহলে আমার এখানে জাস্ট 1 plus 5%। তো আমার এখানে আসে প্রাইস হওয়া উচিত কোকা কোলার 61.25। এটা এটা জাস্ট ফর্মুলায় বসাই দিলেই হয়। বুঝতে পারতেছি? এটা স্যার আরেকবার একটু দেখানো যাবে স্যার, মানে তাহলে এখানে আমরা কি ইউজ করেছি? এখানে হচ্ছে গিয়ে ওই যে আমার গর্ডন গ্রোথ মডেলের একটা সিম্পলিফাইড ভার্সন, সেটা হচ্ছে কি আমার আম, আমার এখানে বলা হচ্ছে যে আমি ইনফিনিটি পর্যন্ত ডিভিডেন্ড, মানে আমি এটা সেল করব না, ইনফিনিটি পর্যন্ত আমি এইটাকে হোল্ড করব, তাহলে আমার কিরকম প্রাইস হওয়া উচিত। তাহলে গর্ডন গ্রোথ মডেলে বলে হচ্ছে কি আমার প্রাইস শুড বি ইকুয়াল টু যত ডিভিডেন্ড পাই, ইনিশিয়াল ডিভিডেন্ড ইন্টু 1 প্লাস গ্রোথ প্লাস আমার হচ্ছে গিয়ে যত রিটার্ন আমি চাই, রিটার্নের পার্সেন্টেজ এখানে 8% মাইনাস গ্রোথ। এটা হচ্ছে গিয়ে ফর্মুলা থেকে আসে, যেটা আসে হচ্ছে কি আমার ওই যে ইনফিনিট সাম থেকে। এইখানে 1 প্লাস জি 1 প্লাস আর প্লাস টি নট আমার 1 প্লাস জি স্কোয়ার বাই 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 টি নট 1 প্লাস জি ইনফিনিটি 1 প্লাস কে নট ইনফিনিটি আর নট। সো এখান থেকে আসে হচ্ছে কি আমার ওই যে, এখান থেকে আমি ওই যে জিওমেট্রিক সাম করে এই ফর্মুলাতে আসি।
এই ফর্মুলাটা মনে পড়ছে, এটা হচ্ছে ওই যে গর্ডন গ্রোথ মডেলের ফর্মুলা। মনে আছে? এটা এটা স্লাইডে আছে, মনে আছে? স্যার কারেন্টলি পেইং আছে জন্য কি আপনি ফর্মুলাটা চেঞ্জ করলেন? আর প্রথমে যে ফর্মুলাটা লিখেছিলেন সেটা কিসের জন্য ছিল তাহলে? এটা হচ্ছে আমার এক্সপেকটেশন অফ তোমার ডিভিডেন্ড। আর ডি নটটা হচ্ছে কি আমার কারেন্টলি পেইং, মানে মোস্ট রিসেন্ট ডিভিডেন্ড পেড, সেটার ফর্মুলা হচ্ছে এটা। এটাই হচ্ছে আসলে মোস্ট স্যার যদি কোয়েশ্চেনে কারেন্টলি পেইং থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা দিব, আর যদি না থাকে ফর্মুলা। তাহলে ওইটা দিব। তাহলে আরেকটা আছে, কোনটা? এটা না স্যার, প্রথমে যে লিখেছিলেন। প্রথমে যেটা দিছি, হ্যাঁ হ্যাঁ ওইটা। কুল, তাহলে আজকে আমাদের এইটুকুই থাক, যেহেতু আমাদের আরেকটা ক্লাস আছে পরে। আমরা একটু 10 মিনিট রেস্ট পাই, পাবো না? 10 মিনিট রেস্ট পাবো। ওকে, আর কোনো প্রশ্ন? আরেকটা সরি, আরেকটা যাচ্ছিল। হ্যাঁ, তো ট্যাক্স হচ্ছে গিয়ে আমি ক্যাপিটাল গেইন ট্যাক্স অ্যাসেটের উপর তো মানে অ্যাসেট অ্যাজ স্টক, স্টকের উপর নাই। মানে আমি স্টক যদি হোল্ড করি তাহলে তো আসলে স্টিল নট মানি, মানে আই ক্যানট স্পেন্ড ইট। কিন্তু আমি যখন স্টক সেল করতেছি তখন আমার ক্যাপিটাল গেইন পাচ্ছি, এন্ড ওই ক্যাপিটাল গেইনটা তোমার হচ্ছে গিয়ে, ওই ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিব কি দিব না সেটা নিয়ে ডিবেট। ওকে, স্যার এই কোর্স তাহলে এই দুইটা প্রবলেম সেট থেকে আমরা প্র্যাকটিস করতে পারি, তাই না? হ্যাঁ এখান থেকে করতে পারি, প্লাস আমরা যে বই দিছি বইয়ের লাস্টের দিকে প্রশ্নগুলা থেকে করতে পারি। জি স্যার। আরেকটা বিফোর ইন কোর্স আমরা আরেকটা আহ টিউটোরিয়াল ক্লাস পাবো, ওইখানেও কিছু দেখানো হবে। এটাই। ওকে, থ্যাংক ইউ।